আমরা পড়ব অ্যাট্রিবিউশন থিওরি, যেটা ফ্রিটজ হেইডার 1958 সালে প্রথম প্রপোজ করেন। এরপরে বার্নার্ড ওয়েনার 1974 সালে এইটাতে কিছু মডিফিকেশন করেন এবং তার অনুযায়ী বার্নার্ড ওয়েনার্সের যে থিওরি সেটা আমরা আজকে ডিসকাস করব। এখানে এই যে থিওরিটা ওয়েনারের, সেটাকে অ্যাট্রিবিউশন থিওরি হিসেবে আমরা জানি। এখানে এই থিওরিটা কি নিয়ে আছে যে আমাদের প্রত্যেক মানুষ তার নিজের জীবনের যে এক্সপিরিয়েন্স আছে সেইগুলোকে আমরা নিজের মতো করে এক্সপ্লেন করি, ব্যাখ্যা করি। কিভাবে ব্যাখ্যা করি? কখনো নিজের বিহেভিয়ারের মাধ্যমে ব্যবহার করে ব্যাখ্যা করতে পারি, অথবা অন্যদের ব্যবহারের মাধ্যমেও আমরা সেটা ব্যাখ্যা করতে পারি। এবং আমরা প্রতিটি এক্সপিরিয়েন্স থেকে প্রত্যেক মানুষ কিছু কিছু জিনিস শেখে বা সেটাকে অ্যাডাপ্ট করে। এরপর আসছে rationality behind this theory to recognize why a situation happened so that the future event can be anticipated and controlled. মানে কোন একটা ঘটনা ঘটবে সেটা আমরা অনেক সময় আন্দাজ করতে পারি যে এটা আমাদের ভবিষ্যতে কি হতে পারে, এবং অনেক সময় সেই জিনিসটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে সেইটা হচ্ছে যে ফিউচার ইভেন্ট যেটা আমরা হবে এটা ধারণা করে সেটাকে কন্ট্রোল করতে পারি। এগুলোর পেছনে বেশ কিছু সিচুয়েশনাল র্যাশনাল থাকে। সিচুয়েশনাল র্যাশনালগুলোকে উনি বলছেন যে পিপলস অ্যাকশন আর অ্যাট্রিবিউটেড টু দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস। কারণ আমরা যেভাবে ব্যবহার করি কোনো একটা পরিস্থিতিতে, মানুষ যেভাবে আচরণ করে সেই আচরণগুলোর পেছনে তার কিছু না কিছু ফ্যাক্টর থাকে। কিছু ফ্যাক্টর থাকে যেটা ইন্টারনাল, কিছু থাকে এক্সটার্নাল ফ্যাক্টর। Most of the people state that they are able to explain, attribute the cause of someone's or their own behavior actions. মানে আমরা কোনো পরিবর্তিত সিচুয়েশনে কিভাবে রিঅ্যাক্ট করব বা কি ব্যবহার করতে পারি, এইগুলো আমরা সবসময় ব্যাখ্যা করতে পারি। যে কোনো মানুষ ব্যাখ্যা করতে পারে, সেই ব্যাখ্যা করাটাকে আমরা অ্যাট্রিবিউট বলছি। কিরকম হতে পারে? ধরো আমার পরীক্ষার একটা হল, এক্সামিনেশন হল, যেখানে আমি পরীক্ষার প্রশ্নপত্র পড়ার আগে পর্যন্ত যে সিচুয়েশন, সেখানটাতে আমার প্রচুর অ্যাংজাইটি হচ্ছে বা টেনশন হচ্ছে যে পরীক্ষার প্রশ্নপত্রটা কিরকম হতে পারে। তাহলে এই যে একটা ব্যবহার, একটা অ্যাংশিয়াস স্টেজ, এইটার কারণটা হচ্ছে দুটো। একটা হচ্ছে আমার নিজের উদ্বেগ, সেটা আমার ইন্টারনালি আসছে। আর বাইরের এফেক্টে কি? বাইরের হচ্ছে আমি একটা পরীক্ষার হলে বসে আছি, সেখানে একটা অবভিয়াসলি অন্যরকম সিচুয়েশন থাকে যেটা জেনারেল ক্লাসরুমে থাকে না। সবাই সাইলেন্সে আছে, টিচাররা আসছেন, প্রশ্নপত্র আসছে। তো সুতরাং এই যে বাইরের ফ্যাক্টর যেগুলো আমাকে প্রভাবিত করছে, সেইগুলোই কিন্তু আমার যে বাহ্যিক আচরণ সেগুলোকে নিয়ন্ত্রণ করে। এবারে আসছে যে সিচুয়েশনাল অ্যাট্রিবিউটস। সিচুয়েশনাল অ্যাট্রিবিউটস যেটা, যেমন একটা বাচ্চা হাসছে, তো এটা একটা ব্যবহার, শিশুটির ব্যবহার যে বাচ্চাটা হাসছে, এটা একটা সিচুয়েশনাল অ্যাট্রিবিউট। সেটা কেন হচ্ছে তার কারণ হিসেবে আমরা কি দেখতে পাই? এই অ্যাট্রিবিউটসের দুটো টাইপ আছে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাট্রিবিউশন আর একটা হচ্ছে সিচুয়েশনাল অ্যাট্রিবিউশন। এই যে পার্সোনাল অ্যাট্রিবিউশন, সেটা হচ্ছে মানুষের ইন্টারনাল। পার্সোনাল অ্যাট্রিবিউশন যেটা, সেটা হচ্ছে মানুষের ইন্টারনাল অ্যাট্রিবিউট। মানে এই যে যেমন বললাম, আমি একটা
যে এক্সামিনেশন হলে বা এই শিশুটির ক্ষেত্রে কি ধরা যেতে পারে, শিশুটি হাসছে, তাহলে তার ব্যবহার যেটা সেটা হচ্ছে যে সে খুশি আছে। কেন হাসছে, তার পেছনে পার্সোনাল অ্যাট্রিবিউটস কি হতে পারে বা ইন্টারনাল, যে শিশুটি কোনো কারণে খুব খুশি বা কোনো কাজে সে আনন্দ পাচ্ছে, তো সেইটার জন্য সে হাসছে। এবার হচ্ছে সিচুয়েশনাল অ্যাট্রিবিউটস বা এক্সটার্নাল ফ্যাক্টর কি থাকতে পারে। ধরো শিশুটি মায়ের সঙ্গে খেলা করছে বা কোনো আনন্দদায়ক মুহূর্তের মধ্যে রয়েছে যেটা তার কাছে খুব আনন্দ ফিল করছে, মানে খেলার জায়গা হতে পারে, কোনো পছন্দের মানুষের সঙ্গে সে আছে, এগুলো সবগুলোই তার এক্সটার্নাল ফ্যাক্টর যেটা শিশুটিকে খুশি হতে সাহায্য করছে। তো সে খুশি হচ্ছে যখন, তখন সে হাসছে, তো এটা তার বাহ্যিক আচরণ। এরপরে পার্সোনাল অ্যাট্রিবিউটসকে আমরা এখানে যেমন দেয়াই আছে যে সাম মাস্ট হ্যাভ জাস্ট প্লেড উইথ আ বেবি, হয়তো কেউ খেলছিল, মার সঙ্গে খেলছিল বা কোনো টয়েসের সঙ্গে খেলছিল যেটাতে বেশ মনে মনে শিশুটি খুশি আনন্দ পেয়েছে, সুতরাং সে তখন হাসছে। অথবা হতে পারে যে হি স্কোর্ড ওয়েল বিকজ হি ওয়াজ অ্যান এসে টেস্ট, মানে আমরা কখন খুশি হই, ধরো এখানে যেমন একটা দিয়েছে যে একটা কোনো সহজ পরীক্ষাতে সে ভালো রেজাল্ট করেছে, তো সেটা আমাদের কাছে খুশিতে, যেমন পরীক্ষার কথা বললাম না, পরীক্ষায় আমাদের যখন নম্বর ভালো হয়, আমরা ভালো মার্কস নিয়ে পাস করি, তখন মনটা খুশি হয়, মুখে স্মাইল আসে। এইরকম কিছু ফ্যাক্টরস আছে যেগুলো সিচুয়েশনাল ফ্যাক্টরস। এবার আসি যে অ্যাট্রিবিউশন ইজ আ 3 স্টেজ প্রসেস। কি কি 3টে স্টেজ? একটা হচ্ছে বিহেভিয়ার ইজ অবজার্ভড, আমি কোনো সিচুয়েশনে যে আছি, ধরো আনন্দের সিচুয়েশনে থাকলে আমার মুখের মধ্যে হাসি থাকবে, মনের মধ্যে একটা প্রসন্নতা থাকবে এবং সেটা আমার ব্যবহারে আসবে, আমার সামনে যারা দাঁড়িয়েছে তারা সেটা দেখতে পাবে। আবার একই রকম ভাবে যদি কোনো উদ্বেগের সিচুয়েশন থাকে তাহলে সেখানে আমার মুখের মধ্যে একটা অ্যাংজাইটি বা চিন্তা আসতে পারে। আবার কোনো দুঃখের বা শোকের পরিবেশে গেলে অবভিয়াসলি সেখানে সেটাও কিন্তু আমাদের আচরণ এবং মুখের যে এক্সপ্রেশন তার মধ্যে ফুটে ওঠে। বিহেভিয়ার ইজ ডিটারমিন্ড টু বি ডেলিবারেট বিহেভিয়ার and is attributed to internal and external causes. এই ইন্টারনাল এক্সটার্নাল কজ বা ফ্যাক্টর যেটা, সেটা আমরা আমাদের বললামই আগে যে আমাদের পারিপার্শ্বিকের মধ্যে কি হচ্ছে সেটাও আমাদের এক্সপ্রেশন বা অ্যাট্রিবিউট আনতে প্রভাবিত করে, এবং যেটা আমাদের অন্তর্নিহিতভাবে হচ্ছে, ধরো কোনো দুঃখের জায়গায় গেছে, শোকাহত হয়েছে, তাহলে মনটার মধ্যে আমার দুঃখ রয়েছে, আমি সেখানে তো হাসতে পারবো না, মনের মধ্যে যদি দুঃখ থাকে, তাহলে সেইখানে আমার এক্সপ্রেশনটাকে অবভিয়াসলি মনের মুখের মধ্যেও সেই দুঃখ ভাবটা আমার চলে আসবে। এরপরে আসছে যে অ্যাচিভমেন্ট ক্যান বি অ্যাট্রিবিউটেড টু এফোর্ট, এবিলিটি, টাস্ক ডিফিকাল্টি অ্যান্ড লাক। এই 4টে জিনিসের ওপর কিন্তু অ্যাচিভমেন্ট দাঁড়িয়ে থাকে। কিসের? প্রথমটা হচ্ছে যে আমি কতটা পরিশ্রম করছি, ধরো এই যে পরীক্ষার এক্সাম্পলটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তো পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করবো, কি রেজাল্ট ভালো হবে না সেটা কিন্তু আমার প্রচেষ্টার প্রতিফলন। আমি যদি খুব ভালো করে পড়ালেখা করি, সিলেবাস সবটা শেষ করে যাই, তাহলে অবভিয়াসলি আমার পরীক্ষা ভালো হবে। আবার যদি সেখানে আমার ফাঁকিবাজি থাকে, না পড়ে থাকি, তাহলে আমার সেখানে এফর্টটা যথেষ্ট ছিল না, তাই জন্য কিন্তু রেজাল্টটা আমার খারাপ হবে। একইভাবে এফর্ট প্রচুর থাকলে অনেক সময় এবিলিটি থাকে না, আমাদের সবার মধ্যে একই রকম এবিলিটি নেই, প্রত্যেক মানুষের ক্ষমতা আলাদা আলাদা। কেউ দেখবে অল্প পড়ে অনেক জিনিস মনে রাখতে পারে, অল্প সময় পড়ে, কিন্তু আবার কিছু ছেলে মেয়ে আছে যারা সারাদিন ধরে বই নিয়ে বসে আছে, পড়ছে, কিন্তু রেজাল্ট সেরকম হয় না। সুতরাং ক্ষমতাও একটা ব্যাপার, যে আমি ক্ষমতাটা কিসে, এখানে মনে রাখার ক্ষমতা, আমি যেটা পড়ছি সেটা কতটা মনোযোগ সহকারে পড়ছি এবং সেটা আমার মেমোরি কতটা রিটেইন করছে, যে আমি পরীক্ষার হলে গিয়ে ভালো করে লিখবো। তো এই যে ক্ষমতাটা, মনে রাখার ক্ষমতা বা কোনো একটা পড়াকে ভালো করে বুঝে সেটাকে আত্মস্থ করা, এইটা একটা এবিলিটি। এই এবিলিটিটা, ক্ষমতা সবার সমান থাকে না। লেভেল অফ টাস্ক ডিফিকাল্টি, টাস্ক ডিফিকাল্টিটাও কিন্তু ভ্যারি করে। ধরো একই প্রশ্ন কারোর কাছে ইজি লাগে, কারোর কাছে ডিফিকাল্ট লাগে, কারণ কি যে পড়ে গেছে সেই প্রশ্নটার উত্তর, তার কাছে সেটা খুব সুন্দর লাগে যে আমি চট করে উত্তর দিতে পারবো। হ্যাঁ,
ভয় লাগে না অত, কিন্তু যে পড়ে যায়নি তার কাছে কিন্তু সেই প্রশ্নটা তখন ডিফিকাল্ট লাগে যে আমি এটা কি করে সলিউশন করব। এবং সবশেষে আসে লাভ। আমরা জেনারেলি যে কোনো মানুষ নিজের যেটা মানে সাফল্য, সেটার জন্য নিজের এফর্টটা বলে যে আমি প্রচুর খেটেছিলাম তাই জন্য আমি ভালো রেজাল্ট করেছি। কিন্তু যদি আমার রেজাল্ট খারাপ হয়, এক্সকিউজ মি, তখন অনেক সময় এরকম হয় যে আমরা সেটা লাকের ওপর ছেড়ে দিই, মানে বলি যে হ্যাঁ আমার রেজাল্টটা খারাপ হয়েছে, প্রশ্নটা খারাপ ছিল তাই জন্য। বা আমি এই যেমন তোমাদের নেট টেটের পরীক্ষা হয়, তখন আমরা কি করি, সামান্যর জন্য আমার নেটটা এবারে হলো না, লাকটাই খারাপ, বেশিরভাগটাই আমরা তখন নিজের ভাগ্যের ওপর ছেড়ে দিই যে আমার ভাগ্যটা খারাপ ছিল তাই জন্য আমার পরীক্ষাটা হয়নি, ভাগ্য খারাপ ছিল তাই জন্য ইন্টারভিউয়ের রেজাল্ট ভালো হয়নি। তো আমরা যখন অসফল হই তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে লাকটাকে কনসিডার করি যে লাকের জন্যই এটা হচ্ছে। এবারে আসছে লোকাস অফ কন্ট্রোল। লোকাস অফ কন্ট্রোল মানে কজ অফ এনি ইভেন্ট অ্যাজ ইট ইজ ইন্টারনাল অর এক্সটার্নাল। যে কোনো একটা অ্যাট্রিবিউটস হওয়ার জন্য যে কারণ, সেই কারণটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, আগেই বললাম। ঠিক সেইভাবে এইটা হচ্ছে, সেটাকে আমরা লোকাস অফ কন্ট্রোল বলি, যেটা আমাদের কোনো একটা ইভেন্টে বা কোনো একটা পরিস্থিতিতে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে লোকাস অফ কন্ট্রোল। এরপরে আছে স্টেবিলিটি, whether the cause of the event is stable or unstable across a time and situation. ধরো এই পরীক্ষার এক্সাম্পলেই বলছি যে আমাদের পরীক্ষার হলে আমি যখন ঢুকেছিলাম তখন আমার প্রচুর অ্যাংজাইটি কাজ করছিল, তো তখন আমার বিহেভিয়ার অন্যরকম ছিল। এবার যখন আমি কোয়েশ্চেন পেপার পেলাম, সেটা আমি স্টাডি করছি, ওরা দেখছে যে কোয়েশ্চেনগুলো আমি লিখতে পারবো, তখন আমার মনের মধ্যে খানিকটা ভয়টা চলে যায়, অ্যাংজাইটি কমে যায় তখন। তো এইটা কি হচ্ছে, সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, এবং এই যে তোমার অ্যাংজাইটি সেটাও কিন্তু স্টেবল নয় যে অনেকক্ষণ সারা আটটার সময় ধরে তুমি অ্যাংসার, সেরকম ছিল না, এটা আস্তে আস্তে কেটে যায়। বা পরীক্ষা দিয়ে যখন খাতা জমা দিয়ে দিলাম সাবমিট, তখন আমরা খুব রিল্যাক্স, বাবা পরীক্ষাটা হয়ে তো গেছে, এরকম একটা রিল্যাক্সেশন আসে। কারণ মানে কি যে আমাদের যে কজটা ছিল সেটা কিন্তু অ্যাংজাইটি যে কজ একটা ছিল ইন্টারনাল, সেই কজটা কিন্তু আমার স্টেবল নয়, কিছুক্ষণের জন্য ছিল, ওটা চলে গেছে, চলে যাওয়ার পর আমার বিহেভিয়ারাল চেঞ্জ এসে যাচ্ছে, যে আমি তখন অ্যাংজাইটিতে টেন্স ছিলাম, এখন সেটা থেকে নর্মাল হয়ে গেছি বা রিল্যাক্স ফিল করছি এরকম। এরপরে আসছে কন্ট্রোলেবিলিটি, whether or not the cause of any event is under the control of the learner. অনেক সময় এই যে শিক্ষার্থী যারা তোমাদের কাছে আসবে তাদের কাছে কন্ট্রোল করার ক্ষমতাটা সেটা সবসময় হয় না, যে কারণে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে বা কোনো ইভেন্টের প্রতি ভালো লাগাও থাকতে পারে, খারাপ লাগাও থাকতে পারে, তো সেইটাকে কন্ট্রোল করার ক্ষমতা সবসময় কিন্তু ছাত্রছাত্রীদের কাছে থাকে না। এবারে আসছে দেখো উইনার্স অ্যাট্রিবিউশন মডেল, যেখানে যে বললাম লোকাস অফ কজুয়ালিটি যেটা, সেটা দু রকম হতে পারে, ইন্টারনাল এক্সটার্নাল হতে পারে। স্টেবিলিটি যেটা, সেটা স্টেবল হতে পারে, টাফ ডিফিকাল্টি হতে পারে, আবার স্টেবিলিটিটা স্টেবল অথবা আনস্টেবল হতে পারে। হ্যাঁ, এইগুলো হচ্ছে একটা টেবিলের মাধ্যমে দেখানো আছে, মনে রাখা সহজ তাই জন্য। এবারে আসছি ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য অ্যাট্রিবিউটস। এটা হচ্ছে কেলিস মডেল। কেলি বলছেন যে ডিস্টিংটিভনেস is the consideration give to how consistent a person's behavior across a different situation. আমরা একই মানুষ পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন রকম ভাবে আচরণ করি, কখনো হাসি, কখনো রাগ হয়, কখনো আনন্দে থাকি, কখনো দুঃখে থাকি, তাহলে আমাদের যেমন যেমন বাইরের বাহ্যিক পরিস্থিতি চেঞ্জ হয় সেই অনুযায়ী মানুষের ব্যবহার চেঞ্জ হয়। Consistency কি? It refers to the measure of whether an individual respond the same way across the time. অনেক সময় এরকম মানুষ তুমি পাবে যারা হচ্ছে সবকিছুতেই উদাসীন, আনন্দের মুহূর্তেও উদাসীন, দুঃখের মধ্যেও উদাসীন, মানে তার মধ্যে খুব আচরণগত পার্থক্য আমরা দেখি না, এইরকম জিনিস অনেক সময় থাকে। তার মানে কি, সে যে তার যে ব্যবহার, সেই ব্যবহারটা কনসিস্টেন্ট, যেরকম খুশি বাইরের বাহ্যিক পরিস্থিতি চেঞ্জ হলেও তার কিন্তু
মানুষটার ব্যবহারের কোনো চেঞ্জ হয় না। এরপর আছে consensus. Consensus refer to the likelihood that all these facing the same situation will have similar responses. এটা কনসিয়াসনেস বলছে যে অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা একই সিচুয়েশনে যখন পড়ি তখন কিন্তু রেসপন্সটা আমাদের একই রকম হয়। যখন ধরো মানে যেমন বললাম, ধরো পরীক্ষার মতো উদ্বেগজনক যদি কোনো পরিস্থিতি হয়, ধরো কেউ অসুস্থ হসপিটালে, সুতরাং সে তার লাইফ থ্রেটনিং প্রবলেম আছে, তখন আমরা কি সেটা নিয়েও খুব উদ্বিগ্ন হই। তাহলে একই রকম ডিফিকাল্ট সিচুয়েশন যদি আসে তাহলে মানুষটার ব্যবহারও একই রকম হয়। নেক্সট আসছে হাউ ডু পিপল মেক দিস অ্যাট্রিবিউশন। এটা হচ্ছে যে এই যেমন প্রথমটা হলো কনসিস্টেন্সি। ইজ দ্য বেবি অলওয়েজ স্মাইলিং? একটা শিশুকে সবসময় হাসে? কখনোই না। যখন আনন্দে থাকে তখন হয়তো সে হাসে, কিন্তু খিদে পেলে কাঁদে, ঘুম পেলে কাঁদে, শরীর খারাপ লাগলে কাঁদে। তাহলে তো চেঞ্জেস আছে। And distinctiveness are there occasion in which the baby doesn't smile, কখন কখন কাঁদে বা হাসে না, কোন কোন সময় হাসে না, সেগুলো একটা ব্যাপার। Do all the babies smile? যে আমরা একটি শিশুর ক্ষেত্রটা দেখছি, এরকম যদি আমি দেখি যে ধরো আমরা খেলনা দিয়ে অনেকগুলো বাচ্চাকে বসিয়েছি, তাহলে সবাই খেলছে আর হাসছে, আনন্দ করছে কি? তার কারণ সবার কাছে সিচুয়েশনটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ডে আছে, সবাই খেলনা নিয়ে খেলছে। সব শিশু যদি হাসি খুশি থাকে তার মানে কি একই সিচুয়েশনে সবারই কিন্তু ব্যবহার বা অ্যাট্রিবিউটসটা একই থাকছে। এবারে হচ্ছে স্ট্রেংথ কি কি আছে এই থিওরিটা, সেটা হচ্ছে high achievers will attempt rather than evade responsibilities related to the prospering. আরেকটা হচ্ছে high achievers believe that a failure is considered to be caused by bad luck and is not their fault. জেনারেলি আমরা কি হয়েছে, ওই যেটা আগেও বললাম তোমাদের, যে পরীক্ষায় যখন ভালো রেজাল্ট হয় তখন আমরা সবসময় নিজের কাম নিজেই চাপড়াই যে আমি প্রচুর পড়েছি, মন দিয়ে পড়েছি, তাই জন্য আমার রেজাল্ট খুব ভালো হয়েছে। কিন্তু যদি সেখানে আমার রেজাল্ট খারাপ হয় তখন সেটা কিন্তু আমরা আর বলি না যে আমার পড়ালেখার মধ্যে খামতি ছিল, তখন আমরা অন্যর ঘাড়ে দোষটা চাপিয়ে দিই। এরকম যে পরীক্ষার প্রশ্নপত্র ভালো আসেনি, অথবা আমার লাভটাই ফেভার করেনি, আমি যেগুলো পড়ে গিয়েছিলাম সেগুলো আসেনি। সুতরাং আমরা তখন সেটা ভাগ্যের হাতে ছেড়ে দিই যখন আমরা ফেলিওর হই। তো এটা আমরা এই এক্সপ্লেনেশন থেকে দেখেছি। আর উইকনেস আছে কি, যে ফান্ডামেন্টাল এরর আর দ্য করেসপন্ডেন্ট বায়াস, যেটা দ্য টেন্ডেন্সি টু underestimate the influence of external factors and overestimate the influence of internal factors. আমরা অনেক সময় এই জিনিসটাকে বলি যে, যেমন বললাম যে বাহ্যিক যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলোর প্রভাবটা আমাদের কাছে বেশি মনে হয়, মানে আমরা সেগুলোকে বেশি গুরুত্ব দিই। যেমন ধরো পরীক্ষার হলটা আছে না, সেখানে যে যারা গার্ড দিয়েছিল তারা খুব কড়া গার্ড দিয়েছে, হ্যাঁ, তাহলে সবটাই আমার বাইরের পরিবেশ, তো সেইটার উপর আমরা বেশি গুরুত্ব দিই। কিন্তু আমি মানে নিজের যে প্রবলেমগুলো সেইগুলোকে আবার ওভার এস্টিমেট করি। কারণ কি হচ্ছে যে আমরা ভাবি যে আমার পড়াটা যে হয়নি সেটা স্বীকার করতে আমার সমস্যা হয়, মানে আমার প্রিপারেশন, একটা টেস্টের জন্য আমার প্রিপারেশনটা কম হয়েছিল কি বেশি হয়েছিল সেইটা কিন্তু আমরা বেশি মাথা ঘামাই না, আমরা এক্সটার্নালটা নিয়ে বেশি চিন্তা করি। এরপর আছে শর্টকাট কিছু, যে এখানে ফর্মিং ইমপ্রেশন অন দ্য আদার্স, কিভাবে অন্যের ওপর নিজের, আমরা বলি না যে একজনের ব্যবহার দেখে খুব ইমপ্রেসড হলাম, আচরণ দেখে ভালো লাগলো, একজন ম্যাডাম এলো বা একজন স্যার এলো, কেউ এখানে বক্তব্য রাখলো, তখন আমরা দেখে বলি যে স্যার কি ভালো পড়িয়েছে, সুতরাং তার বলাটাতে আমরা খুব ইমপ্রেস। তো কিভাবে হয় যে সিলেক্টিভ পারসেপশনস, হ্যালো এফেক্ট, স্টিরিওটাইপিং অ্যান্ড কনস্ট্রাক্ট এফেক্ট, এগুলো কি একটু দেখি। সিলেক্টিভ পারসেপশন যেগুলো, পিপল সিলেক্টিভলি interpret what they see on the basis of their interest, background, experience and attitude. আমরা দেখো ফিল্টার করছি, এখানে একটা ছবি দেখিয়েছে যে ফিল্টার করছি, মানে এই যে এতগুলো জিনিস বললাম সেগুলোর মধ্যে থেকে
যেটা আমার পছন্দের সেই জিনিসটা আমরা ফিল্টার করে নিই, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কীরকম, সেটা এক্সপিরিয়েন্স কত, আমাদের সিলেকশনের কিছু প্রসেস আছে যেখান থেকে আমরা সবসময় ফিল্টার করে নিই নিজের পছন্দের জিনিসগুলো। আর একটা কি বলছে, হ্যালো এফেক্ট, drawing a general impression about the individual on the basis of a single characteristics। আমরা অনেক সময় এইভাবে জাজ করি যে ধরো কেউ খুব সুন্দর কথা বলে, তখন আমরা হলো একটি সুন্দর কথা বলে তাহলে মানুষটা দারুণ, আমি কিন্তু সেই মানুষটাকে পুরোটা চিনি না, একদিন দেখা হয়েছে, একদিন একটু কথা বলেছি, তো শুধু ওই একটা ক্যারেক্টারের বেসিসে যাকে আমি জাজ করে নিলাম যে সে কিন্তু খুব ভালো মানুষ, সেটা কিন্তু নাও হতে পারে। তো এইরকম আমাদের এটাকে হ্যালো এফেক্ট বলছে। এবারে আসছে যে কন্ট্রাস্ট এফেক্ট, evaluation of personal characteristics that are affected by comparison with other people recently encountered who rank higher or lower on the same characteristics। তা এই জিনিসটা আমাদের কিরকম হয় যে কন্ট্রাস্টিং ক্যারেক্টার, দেখো এখানে দুটো দিয়েছে, একটা ফেয়ারি আর একটা মনস্টার। কারণ কি বলেছে যে আমরা মানে কম্প্যারিজনের বেসিসে অনেক সময় ক্যারেক্টার যাচাই করি, ও ভালো এ খারাপ, দুটো ভাই বোন থাকলে তখন মনে হয় ওর বুদ্ধিটা একটু বেশি, একটু বোকা বোকা, তাহলে আমরা এরকম কম্প্যারিজন করি মানুষের মধ্যে। প্রোফাইলিং কি হচ্ছে, a form of stereotyping in which members of a group are singled out for instance security based on a single often racial or trait। আমরা এরকম কিছু জিনিসের রেশিয়াল বা ট্রেট এইগুলো কোনো একটা ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে আমরা অনেক সময় একদল মানুষকে আলাদা করে দেখি। মানে ধরো গরিব, টাকা পয়সা কম, তারা গরিব, এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক্স কি তারা টাকা পয়সা কম আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সের বেসিসে আমরা একদল মানুষকে আইসোলেট করি, আলাদা করি, এবং সেইভাবে আমরা প্রোফাইল করে দিই যে মানে যারা গরিব তাদের প্রোফাইল কিরকম হতে পারে, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম হতে পারে, মানে ওদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা সবগুলো যেন এরকমই হবে, মানে এগুলো আমাদের মানে এক ধরনের কনসেপ্ট, এগুলো আমরা তৈরি করে ফেলি। এরপরে আসছে পার্সোনাল পার্সপেক্টিভ অফ দ্য থিওরি আর স্পেসিফিক অ্যাপ্লিকেশন। তো আমরা স্পেসিফিক অ্যাপ্লিকেশনগুলো দেখি যে আমরা কখন এগুলো দেখি, যে এই যে অ্যাট্রিবিউটস আমরা এত পড়লাম, এগুলো আমরা এমপ্লয়ের ইন্টারভিউয়ের সময় দেখি। আমরা দেখি না ইন্টারভিউ বোর্ডে শুধুই কিন্তু প্রশ্ন উত্তর করা হয় না, মানে সেখানে তুমি কিভাবে প্রশ্নের উত্তর দিচ্ছ, কতটা কনফিডেন্ট, মানে ইভেন তুমি দরজা থেকে ঢুকে যে সিটে এসে বসবে ইন্টারভিউ টেবিলে, ওটাতেও একটা মার্কস থাকে, মানে তুমি কতটা নার্ভাস, কতটা ক্যাজুয়াল, কতটা স্মার্ট, সেগুলো সবটাই কিন্তু বোঝা যায়, কতটা কনফিডেন্ট তোমার কথাবার্তা। মানে সব প্রশ্ন যদি সবাই পারবে তেমন নয়, কিন্তু এমন হতে পারে যে তোমার না পারাটাও তুমি যদি একটু বুদ্ধি করে উত্তর দাও বা তোমার স্মার্টনেস সেখানে কিন্তু রিফ্লেক্ট হয়। এরপরে আসছে কি যে পারফরমেন্স অফ ইভ্যালুয়েটর, তুমি এমপ্লয়ের টেবিলে বসে, ইন্টারভিউ টেবিল বসে কি উত্তর দিলে, কেমন ভাবে ব্যবহার করলে, সেইগুলো কিন্তু যারা ইভ্যালুয়েটর তারা মূল্যায়ন করবে। এবং তারপরে কি হচ্ছে পারফরমেন্স এক্সপেকটেশন এমপ্লয়ি এফর্ট, যে এমপ্লয়ি ইন্টারভিউ দিতে এসছে সে কতটা ভালো পারফর্ম করবে সেটাও কিন্তু তার এফর্টের ওপর বা প্রচেষ্টার ওপর নির্ভর করছে। এবং তার এইগুলো পাস করলে কি হচ্ছে যে আমরা সেই ব্যক্তিটি যার ইন্টারভিউ নিলাম তার একটা প্রোফাইল আমরা তৈরি করতে পারছি। আমরা আগে যেটা বলেছিলাম সেই অনুযায়ী এইগুলো বলা হলো, মানে আমি এক্সপ্লেনেশন করে দিলাম তোমাদের যে 4টে পার্ট, সেটাই কিন্তু এখানে দেয়া রয়েছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট দিন আমরা আবার নতুন কিছু নিয়ে পড়বো। থ্যাংক ইউ।